হ্যাঁ, স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বর্তমান সময়ে গণতন্ত্র কতটা আছে তা নিয়ে কি মত নানা পক্ষের, আইন শৃঙ্খলা প্রশাসন সহ সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে আজকের আয়োজন গণতন্ত্রের হার জিত। কথা বলতে স্টুডিওতে আছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, বিএনপির মুখপত্র ধানের শীর্ষ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন, বাসব নেতা রাজিকুজ্জামান রতন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানও আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। অপুদি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কোনো ঘটনাকেই কি করে জানি একটি রাজনৈতিক আলোচনার মধ্যেই আমরা আসলে নিয়ে যেতে পারি। যেমন আমি যদি সর্বশেষ এফআর টাওয়ার দুর্ঘটনা বর্ণাতে যেটি হয়েছিল সেটি তাজবিরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার পরের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে বিএনপির মহাসচিব তিনি অভিযোগ করেছেন যে জনগণের কাছে বিএনপিকে দোষী করার জন্য তাজবিরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আছেন, তিনি বলেছেন পরপর যে 3টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এর পিছনে নাশকতামূলক ষড়যন্ত্র আছে কিনা সেটি একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। আমাদের চারজনের কাছে, আপনাদের চার প্যানেলিস্টের কাছে একই প্রশ্ন, এটিকে আসলে ভালো না খারাপ? আমার কাছে ভালোই লাগে যে আমরা আসলে একটি না, একেবারেই ভালো না। মানে যে জিনিসটা এইরকম একটি স্পর্শকাতর আগুন নিয়ে খেলা করা, একটা প্রবাদই কিন্তু আছে যে আগুন নিয়ে খেলো না। তো কাজে এটা রাজনীতির মধ্যে ঢুকবে, এই জিনিসটা একেবারে অপ্রত্যাশিত। তারপরেও বলা যায় যে মানে ঘটনাগুলো পর্যবেক্ষণ করা বা এটা তদন্ত করা, এটা তো করতেই হবে সরকারকে, কোত্থেকে দুর্ঘটনা ঘটলো। এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে সে যদি আওয়ামী লীগের হতো, সে যে গ্রেপ্তার হতো না, এটা তো বলা যাবে না। যেই ওখানে তার কাজে অবহেলার জন্য সেখানে আমি আরেকজন ডেভেলপার আছেন, দেখেন ওই যে যিনি আরেকজনও মামলার আসামি হয়েছেন কি মুকুল সাম, তো উনি তো কোনো দল করেন না, তাই না? তো উনিও তো আসামি হয়েছেন। কাজে বিএনপির উনি ও নেতা বলেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটি কিন্তু বা মামলা ওনার বিরুদ্ধে হয়েছে, এইরকমটিও ভাববার কোনো অবকাশ নাই। পাশাপাশি এর মধ্যে দেখবেন ডাক্তার জাফরুল্লাহ সাহেব একটা বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন আগুন জ্বালিয়ে দেবেন। মানে এরকম আপনি যদি একটু খেয়াল করেন যে তাজবিরুল ইসলাম বলেছে, মানে কিন্তু আসলে ভবনটির মালিকও নন, ডেভেলপারও নন। কারণ মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্য সত্য যে তিনি তাদের থেকে একটা ফ্লোর কিনেছেন। এখন হতে পারে সেই ফ্লোরটি অননুমোদিত নকশার বাইরে ভবন মালিক বানিয়েছেন, কিন্তু তার জন্য কি আসলে তাজবিরুল ইসলামকে আসলে খুব না, উনি নির্দোষ হলে তো অবশ্যই উনি সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়, কিন্তু প্রাথমিক অবস্থায় তো ধরাটা একেবারে অন্যায় হয়নি যে এটা করে যে সরকার রাজনীতিকরণ না, এটা কেন হবে এই রাজনীতিকরণ? এতগুলো মানুষ গেছে সেখানে, উনি একাই যে অ্যারেস্ট হয়েছে তাও না, অনেকেই অ্যারেস্ট হয়েছে। আপনি যদি একটু বলেন। মানে ছোট্ট একটা প্রশ্ন, দিদি যদি জানেন বলতে পারেন, আপনি সংবাদ মাধ্যমের মানুষ, আপনার জানা থাকতে পারে। এই ভবনটা সম্পর্কে বলা হচ্ছে 18 তলা পর্যন্ত অনুমোদন দেওয়া আছে, সেটা 23 পর্যন্ত উঠেছে। এইখানে তাজবিরুল সাহেব হলো 21, 22, 23 এই 3টা ফ্লোরের মালিক জানতে পারছি। তাহলে 19 আর 20 এই দুইটাও তো তাইলে ওই অবৈধতার তালিকায় আসে। 19, 20-এর মালিককে, ওই আসামির তালিকায় তার নামটা কি আছে বা এটার মালিকটাকে বা তাকে কি গ্রেফতার করা হয়েছে? এক প্রশ্ন। দ্বিতীয় হলো এই ভবনটার এখন ইস্যু হচ্ছে আগুন লাগা এবং তার সেফ এক্সিট, অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা, সিঁড়ি যথেষ্ট পরিমাণে চওড়া ছিল কিনা, ওই অগ্নি নির্বাপনের ব্যবস্থা নিয়ে যে ফায়ার সার্ভিস তাদের যে অনুমোদন থাকার কথা সেটা ছিল কিনা, রাজুক দেখেছে কিনা, এগুলি হলো এবারের ইস্যু। ওই অবৈধ ফ্লোর তোলা সেটা আসলে ওই 3 তলা বা 5 তলা বেড়েছে বলে আগুন লেগেছে, 8 তলা বিষয় তো সেটা না। ওইটা যদি হয়ে থাকে অননুমোদিত, সেটা একটা অপরাধ এবং সেই অপরাধ যারা করে তাদের শাস্তি হওয়া উচিত। সেটা ঢাকা শহরে হাজার হাজার আছে। প্রথম আলোর রিপোর্টে 11,500 হাইরাইজ বিল্ডিংয়ের যে তালিকার কথা বলা হচ্ছে যে অবৈধ, এরকম আছে। ফলে এর মধ্যে ওই যে মাঝখান থেকে টপ ফ্লোরের মালিক, মানে 3টা ফ্লোর কিনেছেন বলে তাকে গ্রেফতার করা হলো, তখন সন্দেহ এটা করা যায় যে বিএনপি নেতা বলে। না, বেশি তিনি বিএনপি নেতা। আরেকটি ব্যাপার হচ্ছে যে 18 তলার রাজকের থেকে অনুমোদন নিয়ে যে এটা আসলে 23 তলা হতে পারলো, অভিযোগে বলা হচ্ছে যে সেই বিএনপি নেতা সেই সময়কার পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের সঙ্গে তার সম্পর্কের এবং খাতিরের কারণে এই যে 23 তলা পর্যন্ত 5 তলা বিল্ডিংটা বাড়িয়েছেন, তার জন্য রাজুকের ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। 2007 সালে এসে যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসে তখন তাদেরকে চিঠি দেওয়া হয়, তাদেরকে বলা হয়, সেই ফাইলও গায়েব করা হয়েছে। সেই জন্য সেই সম্পর্কের উপর ভিত্তি করে তাজবিরুল ইসলামকে দেওয়া হয়েছে। যদি সেটা হয়, বিএনপি ক্ষমতা থেকে গেছে কবে? মির্জা আব্বাসের মন্ত্রিত্ব গেছে কবে? এক যুগের বেশি সময় আগে, 13 বছর আগে। 2007 সালে 13 বছরে সেটি সংশোধনের দায়িত্ব যাদের ছিল কিংবা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যাদের হাতে ছিল,
তারা সেটি না করে সেটিতে এই তারা- সুযোগ কাজে লাগিয়ে সেটিতে তারা শুধু পুরোই ব্যর্থ তাকে হয়েছে। ওই যে আমি বললাম এই যে 19-20 এটার মালিককে এবং তিনি মামলায় নেই কেন, তাকে গ্রেফতারও কেন করা হচ্ছে না, বেছে সবার উপরে যখন কারণ চলে গেলেন তাজবুরুল ইসলামের- এবং যেহেতু তার রাজনৈতিক পরিচয় আছে এবং সব জায়গায় এই পরিচয়টাকে হাইলাইট করা Okay. হচ্ছে, তিনি যদি অপরাধী হয়ে থাকেন তার পরিচয় হবে আমার অপরাধী। মনে হয় রাজনৈতিক পরিচয়টাকে আমার মনে হয় যে যখন ডক্টর সামনে আনা সায়ন্তের- হচ্ছে ডক্টর সায়ন্তের- তখন এই সন্দেহটা আসে। আমার মনে হয় ডক্টর সায়ন্তের একটি মানে খুবই যৌক্তিক পয়েন্ট রয়েছে, সেটি নিয়ে নিশ্চয়ই অপু উকিল আবার বলবেন। একটু রতন ভাই আপনার কাছে যেতে চাই যে কোনো বিষয়ের যে কোনো আলোচনা আমরা এটা খুব বেশি পলিটিসাইজ করে ফেলি কিনা বা এটা ভালো কিনা। রাজনৈতিক এই হতাশার যুগে রাজনৈতিক এই বিতর্কটা জনগণের কাছে একটা বিনোদনের মতো, ওকে, কারণ এটা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে জনগণ এটাতে হাসবে না কাঁদবে না বিক্ষুব্ধ হবে নাকি হতবাক হয়ে যাবে নাকি সব শেষ পর্যন্ত নির্বাক হয়ে থাকে। যেমন ধরুন যে এই দুর্ঘটনাটা যদি না ঘটতো তাহলে এই কথাগুলো বেরিয়েই আসতো না। ওকে, তাহলে রাজুক যে গত 10 বছর 12 বছর 13 বছর ঘুমিয়েছিল, এখন নাকি 24টা টিম রাজুকের কাজ করছে। একটা সময় রাজুক বললো আমাদের কোনো লোকবল নেই, হঠাৎ করে এত লোকবল হয়ে গেল তাদের 24টা টিম কাজ করতে পারে। তাহলে কখন তাদের বল বেড়ে যায় আর কখন তারা বলহীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এটার বোঝার একটা মানে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা যে এই গ্রেপ্তার হওয়াটাকে আমি মনে করি হ্যাঁ, যারা এরকম অবৈধ ভবন কেনেন বিক্রি করেন তাদের সবাইকে আসামির কাঠগড়ায় নিয়ে আসা উচিত। এইটা যদি আইন হিসেবে আসে এবং এটা যদি আইনের সুষ্ঠু প্রয়োগ হিসেবে আসে তাহলে কোনো কথা নেই। যেমন আমাদের বাচ্চারা যখন রাস্তায় সবাইকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, আমরা কেউ কিন্তু কিছু মনে করিনি, কারণ সেটা সবার ক্ষেত্রে তারা সমানভাবে প্রয়োগ করেছিল। যখনই মানে সাম আর মোর ইকুয়াল দ্যান দ্য আদার্স এরকম হয়ে যায় তখনই তো সন্দেহ সংশয় অবিশ্বাস এগুলো তৈরি হয়। যেমন ধরুন এই ভবনটা 18 তলার উপরে ধরলাম অবৈধ, আগুন তো লেগেছিল 8, 9, 10 এরকম জায়গাটাতে, তাই না? তাহলে এখানে সিঁড়িটা ঠিক ছিল, এক্সিট কি ছিল, কিংবা ফায়ার এক্সটিংগুইশার ঠিক মতো ছিল না কেন, কিংবা এইখানে আবার খাবারের দোকানের মতন দোকান ছিল কেন? এই প্রশ্নগুলোর উত্তরও তো খুঁজে বের করতে হবে। Exactly. একটা গ্রেপ্তার হয়েছে ভালো কথা, আমি শুরু করলাম যে হ্যাঁ অনেক সময় মনে করি গণা তো শুরু হলো, 1 থেকে শুরু করেছি, নিশ্চয়ই আমরা একদিন 100-তে গিয়ে পৌঁছাবো। Right. তা ঠিক আছে, একজনকে গ্রেপ্তার করেছেন, তা আমরা মনে করি এর পরেও আস্তে আস্তে সবগুলোই যেন গ্রেপ্তার, যদি একই গণাটা থেমে যায় তাহলে সেখানে তাহলেই সন্দেহের সমস্যা। ব্যাপারটা আছে। জনাব এটিও তাজ রহমান। দেখেন এই বিল্ডিংয়ে যে বিল্ডিংয়ে আগুন লাগুক, এটা বনানী বলেন আর পাশের বলেন, বিল্ডিংয়ের আপনার প্রথম দেখতে হবে এটা কি ডেভেলপারের দোষ আছে কিনা। এখানে বিল্ডিংয়ের মালিক কিন্তু ডেভেলপারের সাথে একটা এগ্রিমেন্ট করে এটা দিয়ে দেওয়া হয় ডেভেলপার কাছে। এই ডেভেলপারগুলা ইচ্ছা মতো রাজুক থেকে ফাইল গায়েব করা, ইচ্ছা মতো ফাইলগুলার যারা দস্তখত দিবে তাদেরকে ম্যানিপুলেট করে এটাকে নিয়ে আসা। 18 তলার বিল্ডিং 25 তলা, 25 তলার বিল্ডিং হবে 28 তলা। এটার পিছনে এই রাজুক আজকে থেকে না, ডিআইটি থেকে শুরু করে আমাদের গভর্নমেন্টের সময় থেকে শুরু করে আমাদের সময় ছিল এর এই করাপশন কর্মকর্তারা জড়িত। আজকে 24টা টিম করে এই রাজুক কী করবে? যে রাজুক অ্যাপ্রুভ দিয়ে যা বিল্ডিংগুলোতে সব সমস্যা ঝামেলা আছে সেই রাজুকের টিম গিয়ে সেখানে কাজ করবে? এখানে রাজুকের টিমের ছাড়া একটা ইন্ডিপেন্ডেন্ট টিম পাঠান যারা এই তদন্ত করে রাজুকের দুর্নীতি ধরতে পারবে। এটি একটি 11,000 কেন 14,000 15,000 আরও পারবে জানেন না। সিলেট, ঢাকা, চিটাং সব জায়গাতে এই কাহিনী চলছে। আমি টকশোতে কথা বলতেছি, কে কোন রাজনৈতিক দল করি ইররিলেভেন্ট। আপনি একটা বিল্ডিংয়ে কাজ করেন, আমি একটা বিল্ডিংয়ে কাজ করি। আপনি যখন এই বিল্ডিংয়ে কাজে ঢুকবেন, আপনার বাসায় রেখে আসছেন আপনার পরিবার, আপনি জানেন এখান থেকে কাজে ফিরে যাবেন কি না যাবেন না। বিল্ডিংয়ে আগুন লাগবে, এই যে বিল্ডিংটাতে আগুন লাগছে সেটা সিঁড়িটা পর্যন্ত জানেন এমনভাবে ডেকোরেশন করে রাখছে মানুষ সিঁড়িটা খুঁজে পায় নাই কোথায় যাওয়ার জন্য। কালকে আমি দেখলাম একটা টিভিতে এটা বলা হচ্ছে। এটার পিছনে এই 25 তলা যিনি করেছেন ওনাকেও আইনের আওতায় আনতে হবে, এটা তো আমি না বলি না, কিন্তু সাথে সাথে এই বিল্ডিংয়ের ডেভেলপারটাকে কোথায় নিতে হবে, রাজুকের ইঞ্জিনিয়ারকে নিতে হবে। রাজুক বলল 5 বছর ধরে কিচ্ছু করতে পারে না, ফাইল পায় না, কেন? মামলা করতে পারতো। কোর্টে মামলা যদি হয়তো বলতাম রাজুক মামলা করেছে, সেখানে তো মামলা নাই ভাই। এখন তাহলে এখানে আপনি মালিককে ধরে নিতে পারবেন না, জায়গার যে ওনার ওনাকে তো আপনি ধরে নিতে পারবেন না। এখন আমাদের সমস্যাটা হলো কি জানেন, আমরা দোষারোপ করি ইরিলিভেন্টকে, বিএনপিকে, আওয়ামী লীগকে, জাতীয়বাদীকে, বাসদ। এখানে হলো কালপিট যারা, দোজ আর দি কালপিট। এখানে যাদের জন্য আমাদের আজকে এতটা প্রাণ গেল 2 দিন পর পর যাচ্ছে, তাদেরকে যদি অ্যাকাউন্টেবিলিটিতে আনা হয়, সরকার ধরে নিয়ে আসতে পারে আইনের আওতায়, কোর্ট থেকে এদের উপরে বিচার হয়, আস্তে আস্তে দেখবেন এই প্রবণতাটা কমে যাবে। থ্যাংক ইউ। আমি ডক্টর সায়ন্ত আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি ধরে যে তিনি বলছেন যে সরকার ঐক্যফ্রন্টকে ভেঙে ফেলার চেষ্টা করছে। সরকার ঐক্যফ্রন্ট ভাঙার দরকার কি? ঐক্যফ্রন্ট কি খুব শক্তিশালী আছে?
না, আপনি এটার জবাব দেওয়ার আগে আগের বিষয়টা আর একটা জিনিস যে আপনার বিষয় যেটা সংক্ষেপে বলি যে সবকিছুকেই রাজনীতিকরণ জি। বা নোংরামির পর্যায়ে নিয়ে যাওয়ার যে আমাদের জাতীয় প্রবণতা, তার আর একটা এক্সাম্পল দেই। শিশু নাইম যে অত্যন্ত মানবিক উদ্যোগে এক কাপ না, ফুটা ঠিক আছে, পাইপ সেটি চেপে আরেকটি- ধরে রেখেছিল। সেটি সেই আরেকটা উদাহরণ। শিশুটিকেও তার সেটি আরেকটা মধ্যে উদাহরণ। কি বলিয়ে সেটি কি আরেকটি রাজনৈতিক উদাহরণ। মেরুকরণ করে কোথায় নিয়ে যাওয়া হলো, একটা ভালো উদ্যোগকে আমরা ভালো আর রাখি না। Okay. এটা হচ্ছে আমাদের জাতীয় চরিত্র, এ থেকে বেরিয়ে আসতে পারছি না। সরকারের এখন ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টকে ভেঙে ফেলার চেষ্টা, সেটা তো বাংলাদেশে যখন যারা ক্ষমতায় থাকে তারা তাদের নানান রকমের স্টেট অ্যাপারেটাস, তাদের যে সহযোগী বিভিন্ন আছে, তাদের দিয়ে এটা ভাঙার চেষ্টা অতীতেও সবসময় হয়েছে। এই অভিযোগ বিরোধী দলে যারা যখন থাকে প্রত্যেকের কমন অভিযোগ এটা থাকে। এর মধ্যে কতটা সত্য সেটা হয়তো আমাদের না, পক্ষে ঠিক জানা আছে, সম্ভব ভাঙার হয় না। অভিযোগটা নিয়ে না, সেই ভাঙার ডক্টর চেষ্টা সায়ন্ত, মানে অভিযোগ ঐক্যফ্রন্ট আসতে এখন পারে। কি খুব মানে অটুট অবস্থায় আছে কিনা? অবশ্যই অটুট অবস্থায় আছে। ঐক্যফ্রন্টের মধ্যে এখনো পর্যন্ত Okay. তাদের যে মিটিং হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে, চারজন মূল লোক এসে বসছেন সেখানে। কোনো মানে মানে চারজন একমত মূল হতে লোক যাচ্ছেন। পারছে না কোনো ডিসিশন, এরকম দেখেছেন আপনি? বলতে পারেন যে ড্রাস্টিক কোনো অ্যাকশন, কোনো কর্মসূচি সেরকম হচ্ছে না, সেই পরিস্থিতি তারা আছে না বলে। দ্বিমতের তো অনেক জায়গায় দেখেছি, আমরা দেখেছি যে ডক্টর কামাল হোসেন বলেছেন জামাতকে যে বিএনপি নিবে এটা আমরা জানতাম না, এটা 2 বছর 2 দিন আগে বলেছেন। সেটা তো খোদ বিএনপির নির্বাচনের মধ্যেই আছে, দিন আগে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যেই তো এটা নিয়ে Okay, ভিন্নমত মানে আছে। আওয়ামী লীগের মধ্যে তো অনেক বিষয় নিজেদের মধ্যে Okay, থাকে। আপনার বক্তব্য। ভিন্নমত বা দ্বিমত থাকার অর্থই তো এই নয় যে ঐক্য নেই। আপনার বক্তব্য পরিষ্কার। রতন ভাই, আপনি একটু মন্তব্য করবেন কিনা, ঐক্যফ্রন্ট খুব শক্তিশালী অবস্থান আছে কিনা, খুব সংক্ষেপে যদি মন্তব্য করেন আমাদের অন্য বিষয়গুলিতে যাওয়ার। আচ্ছা, ঐক্যফ্রন্ট শক্তিশালী অবস্থায় আছে কি নেই এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে কেন? Right. এটা ঐক্যফ্রন্ট বুঝুক। হ্যাঁ, একটা যারা ঐক্য করেছেন তারা তো তাদের সামনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, তাদের কিছু কর্মপদ্ধতি আছে। এখন সরকারের মাঝে মাঝে এমনভাবে পরামর্শ দেন, মনে হয় যে আমাদের বিরোধী দলগুলোর যদি একজন কোনো উপদেষ্টা হতে পারতেন তারা, তাহলে খুব ভালো হতো। কারণ কিভাবে বিরোধী দলকে চলতে হবে, কিভাবে মানে ক্ষমতায় যেতে হবে, এক্ষেত্রে তারা একটা কোর্স করালেও মনে হয় ভালো হয় যে আপনারা এইভাবে জোট গড়ে না, তুলুন, এই- এইভাবে চর্চা করুন। এই কথাটি আসলে বিএনপির মহাসচিবের বলা যে সরকার ঐক্যফ্রন্টকে ভেঙে ফেলার চেষ্টা করছে। না, ভেঙে ফেলার চেষ্টা তো প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করা, এটাকে নাকি রাজনৈতিক কৌশল বলে। আমার প্রশ্ন তা ছিল যদি যে- হয় আমার তাহলে প্রশ্ন ছিল যে সেটাকে ঐক্য- মোকাবেলা করেই তো তাদের আগাতে আমার হবে। প্রশ্ন ছিল যে ঐক্যফ্রন্ট নিজে খুব শক্তিশালী কিনা, যখন দুজন সংসদ সদস্য আসলে শপথ নিলেন তাদেরকে বের করে দেওয়া হলো, মানে এটা শক্তিশালী তো। শক্তিশালী সাংগঠনিক দিক থেকে হয়তো শক্তিশালী নয়, কিন্তু সরকার বিরোধী মনোভাবটা আবার কোন দিকে যায় এ ব্যাপারে সরকার খুব ওকে, সচেতন। এটিও তাজ রহমান, আপনি যদি একটু ছোট করে বলেন ঐক্যফ্রন্ট আমি নিজে দেখেন খুব- দুইটা সেগমেন্ট করি। একটা হলো ঐক্যফ্রন্টের এখন যে অবস্থা আছে, দুইজন তাদের নিজস্ব ঐক্যফ্রন্ট থেকে বাইরে গিয়ে শপথ নিলেন, দলের নির্দেশনা অমান্য করে। দুজন কি চিঠি দেওয়া হচ্ছে যে ওনারা দলের না, দুজন শপথ নিলেন। এটা মারাত্মক একটা ক্র্যাক কিন্তু তাদের ঐক্যফ্রন্টে। বিএনপি এখনো নেয় নাই। ঐক্যফ্রন্ট যাকে নিয়ে করেছে, যিনি মেইন এই লিডিংয়ে ছিলেন, আহ্বায়ক ছিলেন ডক্টর কামাল, ওনার দলের দুজন গিয়ে শপথ নিয়েছে। তাহলে আপনার সাথে যদি আমার জোট হয়, সেই জোটের প্রথম শর্ত তো এখানেই ভঙ্গ হয়ে গেল। একটা ক্র্যাক তো আছেই, কিন্তু রাজনৈতিক ক্র্যাকটা এটা সবসময় থাকে, না, কতটুকু কিন্তু শক্তিশালী হবে। কিন্তু যে দুজন শপথ নিয়েছে তাদেরকে ঐক্যফ্রন্ট থেকে বহিষ্কার করা হয়েছে, আসলে মানে গণফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। শুনেন আপনার গণফোরাম মানে এখন- একজনের বহিষ্কার ব্যাপারটা আমি এখন এখন বহিষ্কার করলে সংসদ শপথ নেওয়ার পরে এটা আর 5 বছরের ভিতরে সমাধান হবে না। আপনিও জানেন, আমিও জানি, এরকম অনেক ইতিহাস আছে। এটা কোর্টে পড়ে থাকবে। আমি অপুদির কাছে জানতে চাই যে ঐক্যফ্রন্ট খুব শক্তিশালী অবস্থান আছে কিনা। না, ঐক্যফ্রন্ট যে শক্তিশালী মানে কিছুই নাই সেটা কিন্তু তারা নিজেরাই বলছেন। যেমন দেখেন, এর মধ্যে একটি মিটিং এর মধ্যে ডক্টর কামাল হোসেন জেনারেল জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এটা মানছেন না বা বলছেন না, সেই নিয়ে ওই মিটিং এর মধ্যে তার মানে হট্টগোল হয়েছে। তার মানে এটি আপনার কাছে পরিষ্কার যে আসলে এটি ভালো এবং আরেকটি বিষয় হলো, দেখেন আপনি যে প্রসঙ্গটি নিয়ে আসলেন, মির্জা ফখরুল যখন এই প্রসঙ্গটি আজকে পেপারে এসছে গতকালই, যে বলেছেন যে সরকার ভাঙতে চেষ্টা করছে। কেন বলছেন এই কারণে, দুজন যখন অলরেডি শপথ নিয়ে ফেলেছেন এবং বিএনপির আরো যে 6 জন আছেন তারা শপথ নেবেন, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে আসছে, তারা শপথ নেবেন। বিএনপি সেটি চাচ্ছে না রাজনীতি করবার জন্য, শুধুমাত্র রাজনীতি মানে বলার জন্য, মিথ্যা বলার জন্য যে ইলেকশন সুষ্ঠু হয়নি। তো এই যে তাদের মধ্যে নিজেদের এখন বিএনপি নেতাদেরই মানছে না সংসদ সদস্যরা, যে কারণে এই প্রসঙ্গটি তারা এখানে নিয়ে আসছে। আরেকটি খবর হচ্ছে যে একজন সর্বোচ্চ নাম্বার পাওয়া সত্ত্বেও তিনি যখন বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষক নিয়োগের পরীক্ষাতে যাবেন তাকে অপহরণ করা হয়েছে, ধারণা করা হচ্ছে ছাত্রলীগ সেটি করেছে, আটকে রাখা হয়েছে, তা তিনি যেন পরীক্ষা নিতে পারেন। এবং আজকে ডাকসু ভিপি যখন একটি হলে গিয়েছেন যে ওই হলে কাউকে মারা হয়েছে সেটি প্রতিবাদ করতে, সেখানে তার উপর হামলা হয়েছে। ডাকসু ভিপি মানে আমি ঠিক এখনকার খবর জানি না, কিছুক্ষণ আগে পর্যন্ত আসলে ভাইস চ্যান্সেলরের ঘরের সামনে বসেছিলেন। তার মধ্যে এই দুটি খবরের ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া আমরা একটু জানতে চাই। যে গতকাল যে ছেলেটিকে আটকে রাখা হয়েছে, পরীক্ষা দিতে দেওয়া হয়নি, শিক্ষক, তার রেজাল্ট ছিল হচ্ছে সবচেয়ে ভালো, সেই খবরটা আপনার চোখে পড়েছে কিনা? এবং আজকে ডাকসু ভিপিকে
নাজেহাল করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে ডাকসুর ভিপির যে প্রসঙ্গটা, এটা আমরা টকশোতে আসার আগেই স্ক্রলে দেখে আমি সেটা যা ছাত্রলীগের যারা ওখানে সংশ্লিষ্ট আমি জানবার চেষ্টা করেছি আসলে বিষয়টা কি। সেটা হচ্ছে এসএম হলে নির্বাচন কেন্দ্রিক মানে ছাত্রলীগের যে বিজয়ী প্রার্থী তার এগেনস্টে যে ছেলেটি ছিল সেই ছেলেটি নিজেই একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছিল, যে কারণে ওই ভিপি নূরু সে ওখানে গিয়েছে। যাবার পরে সেখানে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, তখন আবার ছাত্রলীগের পক্ষ থেকেও স্লোগান দেওয়া হয়েছে, তখন একটু ধাওয়া পাল্টা হয়েছে এবং পরবর্তীতে পরিবেশ স্বাভাবিক এবং ভিসির সেখানে হ্যান্ডেলিং করেছে, ভিসির বাসা আছে, এর বাইরে কিন্তু কোনো কিছু মানে ভিসির বাসার সামনে এখনো আছে? আমরা দেখছিলাম যে বিরোধীদের ভেতরে আছে, ভিতরে আছে। আচ্ছা, ভিসির সঙ্গে কথা বলছেন? কথা বলছেন, ভেতরে আছে এবং পরিস্থিতি শান্ত। নির্বাচন পরবর্তীতে যে সহিংসতাগুলো হয় সেটি কিন্তু হয়নি ডাকসুতে। ওকে। তো এরকম ছোটখাটো ব্যাপারগুলো একটু ঘটতেই পারে এবং একটা ওকে কি স্লোগান নূরকে মারা না হয়েছে? এরকম কিছুই হয়নি। আচ্ছা, এরকম কিছু হয়নি। আর গতকাল আমি এতক্ষণ পর্যন্ত ঘটনা তো আমরা এখানে আসার পরেই ঘটছে। আচ্ছা, আর গতকাল যে ঘটনাটি না সেই রকম যদি ঘটে থাকে সেটা অবশ্যই তদন্তের দাবি করছি, এটি তো অবশ্যই অনভিপ্রেত। আমি ঘটনাটি যদি এরকম ঘটে থাকে আমি বিস্তারিত এগুলো বিষয়ে তদন্ত করবার জন্য অবশ্যই আহ্বান জানাবো। মেধাবী ছাত্র তাকে পরীক্ষা দিতে দেবে না, এইরকম তো এই সরকারের সময় কোথাও আমি দেখি নাই। এখন বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, ঘটেছে, সঙ্গে সঙ্গে কিন্তু সেটার বিরুদ্ধে অ্যাকশনও হয়েছে। সায়ন্ত অপু উকিল একটি ব্যাখ্যা দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিদি যেটা বলছেন এটা আংশিক বলছেন। আসলে যেই ছেলেটি নির্বাচন জিএস প্রার্থী হতে চেয়েছিলেন স্বতন্ত্র, তিনি ছাত্রলীগের নেতা, ছাত্রলীগ থেকে নমিনেশন না পেয়ে হল শাখায় তিনি স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন, Right. তখন তাকে হল থেকে বিতাড়িত করা হয়েছিল। Right. সে এতদিন পরে আবার হলে এসছে, নিজের রুমে শুয়েছিল, তখন ছাত্রলীগের নেতারা তাকে ওইখান থেকে পাকড়াও করে আনে এবং তাকে মেরে রক্তাক্ত করে। তার রক্তাক্ত ছবি কিন্তু সংবাদ মাধ্যমে এসেছে। সুতরাং ভিপি নূর কিন্তু পরের স্টেপ। প্রথম স্টেপ হলো এখানে নিজের দলেরই আগের ওই বিদ্রোহী ক্যান্ডিডেট তাকে মারা হয়েছে, নূর সেটার বিদ্রোহী ক্যান্ডিডেটকে মারা হয়েছে, নূর সেইটার প্রতিবাদে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে সবার ভিপি, তিনি এটার প্রতিবাদ করতে ওইখানে গিয়েছিলেন, তখন তার উপরে এবং তার লোকজনের উপরে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাদের বাধা দেয়া হয়েছে এবং বাকিরা সরে আসলে তিনি ওইখানে অবস্থান নিয়েছেন। এইটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। আর চিটাগাং বিশ্ববিদ্যালয়ের যেটা, সেটা হচ্ছে প্রথম আলোর রিপোর্টে একজনকে শরীফ উদ্দিন নামে ছাত্রলীগের এক নেতাকে, তিনি ছাত্রলীগের এই কমিটির সহ সম্পাদক ছিলেন, তাকে উদ্ধৃত করে তিনি ফোনে বলছেন যে হ্যাঁ ও 12 সালে ওই বিশ্ববিদ্যালয়ে কোনো একটা মুভমেন্টে ছাত্র শিবিরের হয়ে কাজ করছিল বলে এই প্রার্থী, যিনি প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রাপ্ত, তাকে সেজন্য তারা ধরে নিয়ে মারধর করেছে। অর্থাৎ ছাত্রলীগ নিজেরাই কিন্তু স্বীকার করেছে মারধর করেছে। এখন সে যদি শিবির কর্মী হয়েও থাকে, সে একজন ক্যান্ডিডেট প্রভাষক পদে এবং প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাওয়া মেধাবী ছাত্র, তাকে ওইখান থেকে তুলে নিয়ে মারধর করতে হবে এবং ওই ছাত্রলীগ মারধর করে আবার তাকে পুলিশের হাতেও তুলে দিয়েছে। ফলে এইরকম একটা ব্যবস্থায় এখনো পর্যন্ত ছাত্রলীগের যারা নিজেরাই স্বীকার করলো তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। এটা হচ্ছে দুঃখজনক। এখন তদন্ত হতে হবে, যেখানে নিজেই স্বীকার করছে ওই নেতা যে হ্যাঁ আমি মেরেছি এবং এই কারণে মেরেছি, কিন্তু তাদের কাউকে গ্রেফতার করা হচ্ছে না। এইখানে হচ্ছে আইনের শাসনের ব্যত্যয় এবং ওই সরকারি দলের যারা তাদের প্রশ্রয় দেওয়ার ঘটনা। আর একটা বিষয় থাকে, যারা সরকারি দলে থাকে ওদেরকে বলা হয় ক্ষমতাসীন দল, মানে এর মধ্যে একটা ক্ষমতা ভাব থাকে, তো ক্ষমতা দেখাতে হয় অন্যের উপরে। যেহেতু এখন প্রতিপক্ষ নাই, সেজন্য যাকে পারছে তাকেই মেরে তাকেই ধরে তারা ওই ক্ষমতাটা প্রকাশ করছে যে আমরা ক্ষমতাসীন। আমার মনে হয় যে ডক্টর সায়ন্তর বক্তব্য একদমই পরিষ্কার এবং অনেকগুলি বিষয়ে আমিও তার সঙ্গে একমত হব। কিন্তু রতন ভাই, আমি এই মুহূর্তে দেখছিলাম যে অনলাইন নিউজ পেপারগুলি যেই বিষয়টাকে অনেক বেশি হাইলাইট করছে, কেউ এটিকে প্রধান সংবাদ করছে, কেউ এটিকে খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করছে, সেটা হচ্ছে ব্রিটিশ হাই কমিশনের একটি বক্তব্য। সেই বক্তব্যটি এরকম, রবার্ট ডিকসন তিনি নীলফামারীতে বলছেন, সঠিক মানুষ এবং সঠিক প্রতিষ্ঠানের পাশাপাশি মানুষের শিক্ষা ও সঠিক বাণিজ্যকরণের মাধ্যমে বাংলাদেশ দিন দিন উন্নতি করছে। এসব কারণে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আপনারা যে বারবার বলছিলেন যে আসলে উন্নতির একটি কুহেলিকা বা প্রহেলিকা আওয়ামী লীগ সরকার বলে বা প্রচার করে বা এটি করে, এটি তো আসলে এখন ব্রিটিশ হাই কমিশনার যে বক্তব্য দিচ্ছেন বা অন্যরাও যখন বলছেন তখনও কিন্তু এটি বারবার উঠে আসছে। আমরা বিদেশিদের কথা এত বিশ্বাস করবো কেন? আমাদের দেশের নেতারাই বলছেন না যে বিমানের উপর থেকে দেখলে আমাদের দেশটাকে লস এঞ্জেলসের মতো মনে হয়।
আবার কখনো কখনো বলছেন যখন বিদেশিরা সুইজারল্যান্ড আচ্ছা, থেকে সব আমি- আমাদের আমি- এখানে আমি- চলে আমি- আসবেন। আমি একটু বলি হ্যাঁ। আমি একটু বলি যে এই কথাটার এত বেশি সমালোচনা কেন হলো? না, না। উপর দিয়ে দেখলে কিন্তু ঢাকাকে আসলেই লস না ঠিক আছে, কারণ ওই তো- উপর দিয়ে দেখলে যে কোনো দেশকে যে কোনো দেশের মতো সেই লাগে। রকমই আমি কথাটাকে দূর থেকে দেখলে। না না আমি হ্যাঁ, সেটাই অনেক বলছি। দূর থেকে দেখলে বিমানটা নিচে নামার নেমে সময় আসলে আবার বস্তির মতো নিচে লাগে। নেমে আসলে তখন এটা ঢাকার মতো লাগে। সেটাই বলতে যাচ্ছি যে আমাদের একটু উপর থেকে দেখছি আমরা এই যে right. সবকিছু উপর থেকে দেখছি তো এই জন্য কখনো উপর থেকে দেখতে হয়, কখনো বিদেশিদের চোখ দিয়ে দেখতে হয়, নিজেদের চোখ দিয়ে দেখার খুব একটা দরকার হয় না, কারণ আমরা চোখগুলোকে প্রায় অনেক সময় বন্ধ করে রাখি অথবা চোখ খুললে ভয়ও লাগে বোধহয়। পরিসংখ্যানের সে কারণে পরিসংখ্যানের হ্যাঁ, চোখ দিয়ে দেখলেও তো- পরিসংখ্যানের চোখ দিয়ে যখন দেখি তখন দেখি যে আমাদের গার্মেন্টস শ্রমিকরা 80% গার্মেন্টস শ্রমিক দারিদ্র ঝুঁকির মধ্যে আছে। এটা কিন্তু আমরা খুব একটা বেশি না, না, দেখছি এই না। দারিদ্র ঝুঁকি তো আপনার হচ্ছে শব্দের হ্যাঁ, বিন্যাস, হ্যাঁ। কিন্তু আপনার তো এটি বলতে হবে যে গত 10 বছরে তার আয় কয় গুণ বেড়েছে। কত বেড়েছে? ধরুন 8000 টাকা বেড়েছে। 8000 টাকা এখন তার বেসিক। আপনি কয় গুণ বেড়েছে সেটি আপনাকে বলতে ও, হবে। আচ্ছা, আচ্ছা, গুণটা আপনি গুণ আপনি 12 বছরে তার বেতন কয় আচ্ছা গুণ আচ্ছা বেড়েছে? গুণটা শুরু করবো, না, না, এটা তো খুব আপনি- গুরুত্বপূর্ণ। আপনি 2 আর 52 হ্যাঁ 2 আর 52 মানে সেটা এক যদি দলের আপনি বলেন- সম্পদ মাত্র দ্বিগুণ বেড়েছে, ফলে তার খুব বেশি বাড়েনি। আর আমার সম্পদ কিন্তু 10 গুণ বেড়েছে। 10 গুণ বেড়ে কিন্তু আমি 20-20-এ গিয়েছি। Right. ফলে এই যে আমাদের বলবো যে বৈষম্যের মধ্যে থাকলে আনইকুয়ালিটি যখন প্রিভেইল করে তখন এই ধরনের যে কোনো স্ট্যাটিস্টিক সেটা কিন্তু আনইকুয়ালিটিকে আরো বেশি কিন্তু আপনি সাপোর্ট কি করে বলতে যাচ্ছে। চান না যে জীবনযাত্রার মানও অনেক বেড়েছে আমাদের জীবনযাত্রার গার্মেন্টস ব্যয়ের মান বেড়েছে, এক নাম্বার। দুই হচ্ছে জীবনযাত্রার ক্ষেত্রে কিরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। একটু মধ্যবিত্ত, ঢাকা শহরের মধ্যবিত্ত দেখে তাকান, নিম্ন মধ্যবিত্ত রতন দেখে ভাই, তাকান। রতন ভাই, আমি যখন আপনার সঙ্গে একই সঙ্গে রাজপথে হেঁটেছি তখন কি আমরা কোনোদিন কল্পনা করেছিলাম যে 7 কোটি মানুষের হাতে ফোন থাকবে? তা ঠিক, তখন আমরা ভাবিনি যে 7 কোটি মানুষের সাথে ফোন থাকবে। এখন 7 কোটি মানুষ কিন্তু ব্যস্ত হয়ে আছে ওই ফোন দিয়ে কোথায় একটা চাকরি খুঁজে পাওয়া যায়, কোথায় একটা চাকরি খুঁজে পাওয়া যায়। এবং এই ফোন দিয়ে তারা কেউ আবার মানে কিভাবে মানে নকল এবং প্রশ্নপত্র ফাঁসের ব্যবসা করে দুটো পয়সা জোগাড় করা যায় সেটাও করা যায়। ফলে ফোনটাকে ব্যবহার করে দেখুন, জি। দুটো জিনিস খেয়াল করেন। আমার হাতে ফোন আছে, হ্যাঁ। আমি ফোনটা কিনছি এবং ফোনটাকে ব্যবহার করছি, এর প্রফিটটা কার হাতে যাচ্ছে এবং এটার প্রপার ইউটিলাইজেশন কতটুকু হচ্ছে সেগুলো যদি দেখি, কখনো কখনো পুঁজিবাদে একটা ব্যবস্থা করে কি কৃত্রিম একটা চাহিদা তৈরি করে। Okay. এমন একটা কৃত্রিম চাহিদায় আমি ব্যস্ত হয়ে গেছি যে আমি টিউশনের টাকা খরচ করে হলেও আমি কিন্তু একটা মোবাইল কিনছি। মানে- এটা হয়তো বাজারে আমাকে প্রবৃদ্ধির হার দেখাচ্ছে, কিন্তু এটা আসলে কি আমার নেসেসিটি ফুলফিল হচ্ছে? আমার মনে হয় যে আমরা রতন ভাইয়ের এই কথাগুলির সাথে আমি খুব দ্বিমত পোষণ করতে পারবো না যে বৈষম্যের কথা যেখানে আসছেন আমরা এটিউ তাজ রহমানের কাছ থেকে একটু আমরা শুনতে চাই বৈষম্যের কথা। সে আওয়ামী লীগ সরকার যেই উন্নতির দাবি করে এই 10 বছর 11 বছরের ধারাবাহিকতায়, রতন ভাই বলছে সেটি বৈষম্যের উন্নতি। একটি পক্ষ আসলে খুব বেশি ধনী হচ্ছেন, আরেকটি পক্ষ গরিব হচ্ছেন। গড়ে গিয়ে আমরা একটা গড় অঙ্ক দেখতে পাচ্ছি এবং যে গড় অঙ্ক সবসময় ভয়ঙ্কর। গড় হিসাব করে আপনি যদি 2 ফুট পানি আছে মনে করে, গড়ে 2 ফুট পানি মনে করে নদীতে নামেন, 57 যাবেন আপনি ডুবে যাবেন। দেখেন কারণ তীরে 1 ফুট, আমি ভিতরে 10 একটু ফুট। দ্বিমত আছে এখানে। জি। আমি বলি, বিদেশিরা যখন আমাদের দেশের ব্যাপারে, ডেভেলপমেন্টের ব্যাপারে, ডেমোক্রেসির ব্যাপারে Right. কথা বলে নেগেটিভ, তখন কিন্তু বিরোধী শিবির থেকে আমরা এটাকে খুব উৎফুল্লভাবে এটা টক শোতে বিভিন্ন মিডিয়াতে সেটা প্রচার করি। যখন বিদেশিরা আবার এটা পজিটিভলি বলে, এটা আমরা নিতে পারি না। আমাদের দেশের ডেভেলপমেন্ট যে হয় নাই এই কথাটা ঠিক হবে না। আর বৈষম্যর যে কথাটা বলছেন খালেদ ভাই, জাতিকে আপনাকে একটা জায়গায় নিতে হলে প্রথম এই দ্বারাটা এক্ষুনি ঠিক করতে পারবেন না আপনি। এটা ভাবে চলতে হবে আস্তে আস্তে। যারা বটম লেভেলে আছে আজকে, যদি গার্মেন্টসের যারা আছে, আমি যেটা ডিফার ওনার সাথে করছি, তাদের বেতন যদি আপনি 30,000 দেন, এই গার্মেন্টস প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন? ইউরোপ নিবে আপনার কাছ থেকে, আমেরিকা নিবে আপনার কাছ থেকে, তখন লে অফ হয়ে যাবে এই কোম্পানি। এই গার্মেন্টসটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে এখানে 5,000 লোকের না, কর্মসংস্থান নষ্ট হয়ে একটু যাবে। তাজ ভাই একটু না, সমাধানী তাজ ভাই আমি একটা সেকেন্ড একটু বলি। আমার এটা নিতে কোনো আপত্তি ছিল না, কিন্তু গার্মেন্টসের যারা কাজ করেন, যারা গার্মেন্টসের মালিক, তারা যখন তাদের সকল ব্যয়টি নির্বাহ করেন হচ্ছে গার্মেন্টসের আয় থেকে, বলেন যে আমি কোম্পানির এমডি, আমার গাড়িটিও এই কোম্পানি দিয়েছে, আমার বাড়িটিও এই কোম্পানি দিয়েছে, আমার ঘরে কাজের লোকেরও এই কোম্পানি দিয়েছে, তখন কি তাদের মনে থাকে না যে তারা কেন নিজেদের বেতন নিজেরা নির্ধারণ করেন 18 কোটি টাকা, 20 কোটি টাকা খালেদ ভাই, বছরে? সেখানে আপনি ধরতে পারেন যে 18 কোটি টাকা আপনি নিবেন কেন বা 20 লক্ষ টাকা না, কেন নিবেন? আপনি সেটাতে দেখেন কিন্তু সর্বশেষ দেখেন, যারা আমি- যারা আমি- ব্যবসায়ী, যারা আমি আপনাকে- এখানে নির্বাচন করছেন, তারা তাদের কি আয় দেখাচ্ছেন? আপনাকে বলি, তারা দেখেন। বলছেন তাদের কোম্পানি তাদের সবকিছু ব্যয় শুনেন, করে, ব্যয় আপনাকে করে। বলি, এই যে এখানে 40 কোটি টাকা খরচ করে যে ভদ্রলোক ইন্ডাস্ট্রিটা করলো, জি। তার টাকার হিসাবে আপনি হিসাবে আসতে হবে। তার ইনভেস্টমেন্ট এখানে করে আসে, তিনি- সেই ইনভেস্টমেন্টটা বাগানের জন্য ব্যবসা করবে, তাই বলে কি আপনার ব্যবসার শেয়ার থেকে যা আসবে সব আপনার কোম্পানি চালানোর জন্য দিয়ে দিবে? পৃথিবীর কোন দেশে আছে সেটা আপনি আমার একটু বলেন। নাম্বার 1, আচ্ছা নাম্বার 1 পৃথিবীর কোন দেশে সেটি আমি শেষ কিন্তু করি। পৃথিবীর কোন দেশে আছে যে আমি- একটি বোর্ড মিটিং ছাড়া, যেই বোর্ড মিটিংয়ে শ্রমিকেরও উপস্থিতি লাগবে, মালিকেরও উপস্থিতি লাগবে, না। তা করে কিন্তু MD শ্রমিকের বা উপস্থিতি লাগে না, শ্রমিকের লিডার যিনি থাকেন ওখানে উপস্থিত থাকতে আমি হয়। শ্রমিকের লিডারের কথাই বলতেছি, হ্যাঁ, সেখানে শ্রমিক থাকতে দিয়ে হবে এবং উপস্থিতি মানে তার উপস্থিতি। শ্রমিকের লিডার গিয়ে সেখানে
তার শ্রমিকের যে দাবি দেওয়া এটা বোর্ডে তুলে ধরতে হবে এবং সেটা আদায় করে নিয়ে আসতে হবে, এটার পক্ষে আমি আছি। Right. এখন দ্বিতীয়টা হলো আপনার ডেভেলপমেন্ট। বাংলাদেশের এই 10 বছরে যে ডেভেলপমেন্টটা হচ্ছে অস্বীকার করার কিছু নাই, টু সেক্টে। একটা হলো ভিজিবল, একটা আনভিজিবল। ভিজিবল ডেভেলপমেন্ট তো আমরা সবাই দেখতে পাচ্ছি কি হচ্ছে কি না। আমাদের জিডিপির অবস্থান কোথায় এখন? বাংলাদেশকে নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক বলে যে রাইজিং টাইগার অফ দ্য এশিয়া, কেন বলে? এটা স্ট্যাটিস্টিক হিসাব নিয়েই তো বলে। আমি সেদিন গেছিলাম মিরেশ্বরাইতে একটা ইকোনমিক জোনে। আমি সেই ইকোনমিক জোনে দেখে আমি নিজেও চিন্তা করলাম এটা আমাদের হচ্ছে 30,000 একর ল্যান্ডের উপরে ইকোনমিক জোন হচ্ছে, সেখানে স্পেন্ড হবে $30 বিলিয়ন, which is half of their budget, and সেখানে লোকের কর্মসংস্থান হবে 20 লক্ষ। এবং আপনি এখানে যদি গিয়ে দেখেন খালেদ ভাই, ইজ অলরেডি 35 to 40% কাজ শেষ হয়ে গেছে। Okay. এটা ডেভেলপমেন্টকে আপনি হিসাবে আনবেন না? না, এটা ডেভেলপমেন্ট আমি অবশ্যই হিসাবে আনবো। আপনি এবং airport গেলেন। এই ডেভেলপমেন্ট হিসাবে আসতে হলে আমাদের গার্মেন্টস এর কর্মচারী, আমি আসতেছি ভাইজান। আপনাকে ঘাম, একটা একটা সেগমেন্টে তাদের যেতে হবে রক্ত, তো। না। প্রবাস থেকে যারা টাকা পাঠাচ্ছে তাদের ঝাড়ু এই আমি দেওয়া, এটাতে তাদের আসতেছি। গাড়ির পয়সা। হ্যাঁ, আমি সেখানে আসতেছি। দেখেন আমাদের ফরেন রিজার্ভ এখন ওয়ান অফ দি হাইয়েস্ট। আমাদের প্রবাসীরা যারা যখন এয়ারপোর্টে আসে, এই যে ইমিগ্রেশন থেকে শুরু করে কাস্টমসের অফিসাররা যে বিহেভিয়ার এই মিডল ইস্ট থেকে আসা লোকগুলোর সাথে করে, আপনি সেখানে তো যাচ্ছেন না। এরা বারবার গেলে বলে, তাজ ভাই আমাদের জন্য এই কথাটা বলেন না কেন, এয়ারপোর্ট গেলে কোনো ন্যূনতম একটু মর্যাদা পাই যে আমরা আসছি। এই ইমিগ্রেশনে যারা গিয়ে বসেন ওনাদের বিহেভিয়ারটা আপনি একটু আন্ডার কভার হয়ে গিয়ে একটা দিন দেখেন। এই কাস্টমসেরা দেখেন এই মেয়ে কই দিকে আছে, এদিকে কম্বলের ভিতরে কি আছে। একটা এত ছোট্ট একটা রেডিও নিয়ে আসছে তার মায়ের জন্য, হয়তো বা এই রেডিওটা রেখে দিতে হবে, তো টাকা দিতে হবে। না না, আপনি এইখানে শুনেন, এই জিনিসগুলো আইনের যদি মধ্যে আপনি থাকলে ঠিক আপনাকে করেন, এটা করতেই হবে। না, তখন মানে বিদেশিরা- এটি হচ্ছে আপনি আপনার পপুলারিটির জন্য বলতেছেন। না, 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 পপুলিশ না, কথা। popular আইনের মধ্যে থাকলে কাস্টমস আপনি- রেডিও আনবে, টেলিভিশন আপনার- আনবে। আপনি বলেন আমার কিন্তু- পপুলারিটি, এই এয়ারপোর্টের মধ্যে বিদেশিদের মারা হতে না, হয়েছে ভাই। বিদেশিদের লন্ডন মারার কথা- ব্রিটিশ সিটিজেনকে তো মারা হয়েছে, কাস্টমরা মেরে ফেলছে এখানে না, বিটিএ। কিন্তু আমি বরং অন্য একটি জায়গায় আসতে চাই, অপুদির কাছে। যে আমার আপনারা- শেষ করে নেই, আমার যে- একটা জিনিস শেষ করে যে দেন। আপনারা যে আপনি এখন যখন ফ্লাইটে যাবেন, জি। ঢাকা এয়ারপোর্টে যখন যাবেন, চিটাগাঙ্গে যাবেন, সিলেটে যাবেন, ঢাকা টু চিটাগাঙ্গের ফ্লাইট 10 থেকে 15টা পার ডে। আমার সিলেটে একটা ফ্লাইট হয়তো দিনে, রাতে আসার জন্য ব্যাক করতে পারতাম না। আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক সময় ব্যাক করে আসতে হয়। এখন সেই সিলেটে শুধু ইউএস বাংলার 4টা ফ্লাইট, 3টা ফ্লাইট, নবর 3টা ফ্লাইট। আমার জন্য সুবিধাটা কি হচ্ছে, নিশ্চয়ই যে এখানে কোনো সময়- না, যে কোনো নিশ্চয়ই সময় মানুষ, যাইতে না পারেন। আমি না, মানুষ নিশ্চয়ই এটার ক্যাপাসিটি হচ্ছে, এটা ট্রাভেল করতে পারতেছে। আগে বন্ধ করে দিত, রিজেন বন্ধ করে দিছে। এখন মানুষের ক্যাপাসিটিটা এমন জায়গায় যাচ্ছে, এই গ্রুপের ক্যাপাসিটি থেকেই কিন্তু আপনি প্রপার্টিটা রিলেভেটেড করতে পারবেন। ওকে, আমি একটু অপুদির কাছে আসতে চাই। আপনারা যে প্রবৃদ্ধি বা অর্থনৈতিক উন্নতির কথা বলেন, আপনারা কি এটা মনে রাখেন যে এই অর্থনৈতিক উন্নতির একটি বড় অংশ, আমি যদি বড় অংশ বলি যে মানে সবচেয়ে বড় অংশটি আসলে প্রবাসীরা কষ্ট করে টাকা পাঠাচ্ছে এবং গার্মেন্টসে যারা শ্রমিকের কাজ করছে তাদের আয় থেকে আসছে। বিনিময়ে আপনারা আমাদেরকে যে উন্নতি দিচ্ছেন, সেই উন্নতিতে আমাদের রাস্তা বানাতে আমেরিকা, ইংল্যান্ড, ইন্ডিয়ার থেকে কয়েক গুণ বেশি খরচ পড়ছে। যে কোনো উন্নয়নের ক্ষেত্রে 3বার এটি রিভিশন হচ্ছে। আমরা কেন এই উন্নয়ন মেনে নিব যেখানে আমরা কষ্ট করে বিদেশ থেকে এই টাকাগুলি? আপনারা একটু সময় দিন। প্রথম কথাটি আপনার সাথে একমত যে হ্যাঁ, রেমিটেন্স আমাদের এখানে একটি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে, আসছে। এবং পরবর্তীতে যেটি বললেন সেটি বলবো যে এখানে যে টকশোতে যে কথাগুলো আসলো, এই কথাগুলো মানে ওই রতন ভাই সহ সায়ন্ত যে কথাগুলো এখানে উঠলো, মানে বিষয়টি এরকম যে বাংলাদেশের কোনো উন্নয়ন অগ্রগতিই নাই। রতন ভাই যেটা বোঝাতে আমি চেষ্টা এখনো করলো বলি নাই, বৈষম্যের মানে এটা কিন্তু আমি এই টেবিলে শুনছি। বিএনপির কোনো স্টেটমেন্ট, ওই যে মানে রিজভী সাহেব যে প্রেস ব্রিফিং করে কিংবা দলীয় কোনো সিদ্ধান্ত, তারাও কিন্তু বলে না যে সরকারের উন্নয়ন হয়নি বা দেশ এগিয়ে যায়নি। তারা যে কথাটি বলতে চেষ্টা করে, হ্যাঁ উন্নয়ন অগ্রগতি হয়েছে, মধ্যমায়ের দেশে পৌঁছেছে, কিন্তু গণতন্ত্র নেই, এই কথাটি বলে। এবং বেগম খালেদা জিও কিন্তু এই হাতিরঝিলে ঘুরতে গিয়ে মিডিয়াতে এসছে, তিনিও অবাক হয়েছেন, খুশি হয়েছেন হাতিরঝিল দেখে। তা আজকের টেবিলে যে কথা, আজকে বেগম খালেদা যদি অবাক হয়ে থাকেন সেটা তার কারো বলার কথা না, মানে বোঝার কথা না। অবাক মানে তো আসলে না, তিনি বাকিন। হ্যাঁ বাকিন না, সেইটাতে তিনি খুশি মানে হয়েছেন। অবাক হয়েছে বলতে এইটা যে এইরকম একটি জায়গায় এইভাবে সুন্দর করা যায় সেই বিষয়। কিন্তু এই টেবিলে যে কথাগুলো আসছে যে বাংলাদেশের কি উন্নয়ন হয়েছে সেটা, আর আপনি যেটি বললেন যে একটি প্রজেক্টে সেটা রিভিউ হবে, যেমন এটাও বিএনপির পক্ষ থেকে বলে পদ্মা সেতুতে এত টাকা আবার সংযোজন হলো কেন? তো ওইটা সংযোজন হলো এই কারণে, আগে রেল ছিল না, ওর মধ্যে রেল ঢুকেছে। আর একটি প্রকল্প যখন রিভিউ হয়, সেখানে যদি কোনো কাটছাট আছে, কিছু সংযোজন আছে, সেখানে যদি বরাদ্দটা বেড়ে যায়, সেটি নিয়ে তো কথা বলবার বিষয় না। কথাটি হচ্ছে ওখানে চুরি হলো কিনা।
দুর্নীতি হলো কিনা, ওই অর্থ আত্মসাৎ হলো কিনা সেটি নিয়ে কথা বলা যেতে পারে। প্রকল্পে বরাদ্দ বেশি হলো কিনা এটি নিয়ে কিন্তু কথা না। আর জেগে থেকে যদি ঘুমায় তাহলে তো সেই ঘুম ভাঙানো যাবে না। এখন রতন ভাইয়ের মুখে এই কথাটা শুনে আমি এখানে কিছু বলতে চাই না, বাংলাদেশের মানুষ তো শুনছে এই কথাটা। উনি যেটা বৈষম্যের কথা বলছেন, আচ্ছা আমাদের যে নির্বাচনী ইশতেহারের স্লোগান গ্রাম হবে শহর, এটা আপনার বুঝতে হবে গ্রাম শহর হওয়া মানে গল্প হবে উপন্যাস। বৈষম্য না, গল্প না, উপন্যাসও না, বাস্তব রিয়েলিটি। শহর হবে গ্রাম হবে শহর এবং হয়েছে। গ্রামকে আপনি সুন্দর গ্রামে গ্রাম গিয়ে করা দেখেন, যাবে। আপনি চোখে দেখতে পান না, গ্রামে গিয়ে দেখেন যে গ্রামের অবস্থাটা কেমন, শহরের মতো হয়েছে কিনা। অনেকখানি শহরের মতো হয়ে গেছে, যেটা বাকিটা আছে সেটা সরকার করবে, এটাই উদ্যোগ গ্রহণ করেছে। আরেকটি কথা যেটি শান্ত বলেছে যে ক্ষমতাসীন দল ক্ষমতা, আচ্ছা ক্ষমতা দেখানোর মতো আওয়ামী লীগ এই 10 বছরে কিছুই করেনি যেটি বিএনপি করেছে। ক্ষমতা এবং এই যে আইনের শাসন, আজকে এই চট্টগ্রামে শব্দটি যদি বলেন, আপা একটা কথা হ্যাঁ। বলি, আজকে চট্টগ্রামে প্রকৌশলীরা কর্মবিরতি পালন করছেন, কারণ আওয়ামী লীগ থেকে নির্বাচিত মেয়র একজন গণপূর্ত প্রকৌশলীকে থাপ্পড় চর মেরেছেন। মেরেছেন হ্যাঁ, সবার সামনে। না সেটা প্রতিবাদ হয়েছে এবং সেই প্রতিবাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সমর্থন রয়েছে, সাধারণ জনগণের সমর্থন রয়েছে। আর বিএনপি সময় কি করেছে? বিএনপি সময় যে এরকম যিনি চর মারাত্মক ক্ষমতায় কথা গুম করে না ফেলেছে। দিদি না, আমি- বিএনপির কথা বাদ দেন, না, মেয়র একজন মানে গণপূর্ত আমি তিনি জানি না সরকারি তিনি কর্মকর্তা। প্রকৌশলী কিনা, তিনি একজন স্টাফ অফিসার, তাকে কিন্তু না, না, বলছেন প্রকৌশলী। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে সহকারী পারে। প্রকৌশলী। আমি আগেও পরিষ্কার বলেছি যে মানুষ উত্তেজিত হয়ে যায়, এক একজনের অ্যাটিটিউড এক এক রকম। আপা, আমি যদি কোনো অনেক উত্তেজিত, আমি বিচ্ছিন্ন কাউকে ঘটে- মারবো না না, জীবনে। বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কিন্তু সেইগুলোর প্রতিকার হচ্ছে। আর বিএনপির সময় কি হচ্ছে? বিএনপি ক্ষমতাসীন, ক্ষমতা কাকে বলে? আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, এই শব্দটা কিন্তু আমরা কোথাও উচ্চারণ করি না। Right. আমরা কখনোই বলি না আমরা ভাবে বুঝে- ক্ষমতাসীন, কাজে বুঝাতে না পারে। কাজে না। আমরা বাংলাদেশের জনগণের সেবা করছে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, সেই মনোবৃত্তি নিয়েই দেশকে এগিয়ে নিয়ে গেছেন। এখন এই কথাটি না বুঝে এই যে কি বলছে দিদির বক্তব্য পরিষ্কার, আমাদের না, একটা এই যে বিরতি দিতে আগে- দিতে আগে যে কথা আরেকটা। আমি শেষ আচ্ছা, করছি জি, জি। একটা শব্দ জি। দিয়ে, যেমন যে মির্জা আব্বাসের কথাটা আপনারা জি, বললেন না জি। এখানে, তা এই যে শুরু করলেন যেটা দিয়ে আপনি জি। মির্জা মানে ওই হ্যাঁ তাজবিরুল ইসলামের। টাওয়ারটা নিয়ে এবং আপনি একটু তত্ত্ব নিয়ে দেখেন যে এই যে মির্জা আব্বাস সাহেব, এখন তো আপনি অবৈধ কথা বলছেন, রাজুক পারমিশন দেয়নি, অথচ এই মির্জা আব্বাসের বাড়িটি সেটিও সরকারি জায়গায় করে, এবং তার ভাই ওই খোকন মির্জা তার বাড়িটিও ওই রেলের জায়গায় বাড়ি করে গেছে। তা বিএনপির প্রত্যেকটি জায়গায় নেতারা জায়গা দখল করে করে, রেলের জায়গা দখল করে করে ইয়ে দিয়েছে, মানে কি বলে গ্যাস স্টেশন। আমার মনে হয় যে একযুগ উদ্ধার করতে পারে না, খুব অসহায় সরকার আওয়ামী লীগ। ঢাকা শহরকে একেবারে একটা অন্ধকার না, আওয়ামী নগরীতে লীগ করে তো রেখেছে। আমরা ডক্টর সায়ন্ত, আমরা একটু আপনার কাছে আসতে চাই সবগুলো বিষয় নিয়ে। দিদি বলছিলেন আওয়ামী লীগ একটু। গ্রামকে শহর বানিয়ে ফেলবে। আসলে ওই যে বলছিলাম বিরোধী সময় যে চট্টগ্রাম কোনরা নির্বাহী আদেশের চট্ট শহর করে ফেলতে পারেন, কুড়িগ্রামকে কুড়ি শহর, 14 গ্রামকে 14 শহর, খুবই সামান্য ব্যাপার, নির্বাহী আদেশ হয়ে যেতে পারে। তবে গ্রাম যেটা, সেটাকে উন্নত এবং সুন্দর গ্রাম রাখলেই ভালো, শহর বানানোর দরকার নাই। এবার আসেন বিদেশিদের কথা। একজন রাষ্ট্রদূতের একটা বক্তব্য দিয়ে তো শুরু হয়েছিল উন্নয়নের জি, গল্পটা। জি। যদি বিদেশিদের কথা এত বিশ্বাসযোগ্যভাবেই আমরা আনতে চাই, তাহলে আনেন যে ব্রিটিশ পার্লামেন্ট এবং ইইউ পার্লামেন্টে গত 10 বছরে আপনি বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন, মানবাধিকার, এইসব বিষয়ে আপনি একটা পজিটিভ কথা খুঁজে পান কিনা একটু খুঁজে দেখেন। 1 2 হইল, আপনি যদি এক্স ওয়েলথ আমেরিকা ভিত্তিক যে প্রতিষ্ঠান, তাদের যদি কিছু জরিপের ফল দেখেন, গবেষণার ফল দেখেন, ওয়ার্ল্ড ব্যাংকের কিছু রিপোর্ট দেখেন, দেখবেন যে অতি ধনী লোকের বৃদ্ধির সংখ্যা, যেটা রতন ভাই বলছিলেন, আমরা প্রথম। ধনী লোকের সংখ্যা বৃদ্ধিতে আমরা হারে তৃতীয়। হতদরিদ্র 5টা দেশ, যেখানে পৃথিবীর সবচেয়ে দরিদ্র লোকের বসবাস, এমন 5টা দেশের মধ্যে আবার আমরা একটি। দেখেন বৈপরীত্য কোথায়। উচ্চশিক্ষিত বেকারের মধ্যে আমরা দ্বিতীয়। আর বাংলাদেশের এবার আসেন, আমি একটু বলে শেষ করে নিই, জি, পরে জি, আপনার জি। ব্যাখ্যাটা জি। শুনবো। না, আমি ব্যাখ্যা দিচ্ছি যে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2016 যে খানা জরিপ, আর তার যে প্রাথমিক রিপোর্ট, সেখানে বলছে 2010 থেকে 16 সালের মধ্যে অতি ধনী 5% পরিবারের আয় বেড়েছে 57%, আর অতি গরিব 5% যারা, সেই তাদের আয় কমেছে 59%। এবং 2010 এরকমই সালে হয়। 16 সালের মধ্যে এরকমই। এই 1791 টাকা যে আয় ছিল সবচেয়ে গরিব 5%, সেটা দাঁড়িয়েছে 733 টাকায়। আর অতি ধনী যারা, তাদেরটা বেড়ে দাঁড়িয়েছে 88,941 টাকা। এখন এই যে এই অতি ধনী এবং অতি গরিবের যে পার্থক্যটা বাড়ছে, যেই বৈষম্য, সেইটা বলছিলেন, এটা আমি সাপোর্ট করি। এর মানে হইল কিছু সংখ্যক লোক যারা অবৈধ উপায়ে, যারা প্রভাব কাটিয়ে,
টেন্ডার, উন্নয়ন Okay. কাজ, দুর্নীতি, Okay, বক্তব্য নানানভাবে পরিষ্কার। প্রচুর টাকার মালিক হয়ে যাচ্ছে, তাদের কন্ট্রোল করা যাচ্ছে না। এটা হচ্ছে রাষ্ট্রের একটা দুঃশাসনের চিত্র। Okay. আর গরিবের সরকার বললো আসলে গরিবরা ধীরে ধীরে গরিবই হচ্ছে আরো। আচ্ছা, আমি শুধু ব্রিটিশ পার্লামেন্টের সম্পর্কে বলতে চাইছিলাম। ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশ নিয়ে সেগুলো আলোচনা হচ্ছে, সেটা ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের ককাস। এটি আসলে আলোচনাটা ঠিকই করা হয় বাংলাদেশে কোনো বিষয় নিয়ে যখন সমালোচনা বা নিন্দা করার ব্যাপারটি হয়। ব্রিটিশ পার্লামেন্টারি প্রসিডিংসে বাংলাদেশ নিয়ে খুব আলোচনা হওয়ার কোনো সুযোগ আছে কিনা আমি এটা জানি না। অনেকবারই এবং এই ব্রিটিশ আলোচনাটি পার্লামেন্টের আসলে সিদ্ধান্ত এই হয়েছে আলোচনাটি বাংলাদেশ আসলে বিষয়ে। এই আলোচনাটা হচ্ছে পার্লামেন্টারি ককাস। আমি আসলে তাজ ভাইকে দিয়ে ঠিকমতো লবি করলে আজকের বাংলাদেশ নিয়েও তারা আলোচনা করবে ব্রিটিশ পার্লামেন্টই বা ইউ না, পার্লামেন্ট। কিন্তু এই পর্যন্ত পজিটিভ কিছু দেখাতে পারবে না। গত 10 বছরে পজিটিভ কিছু দেখানোর জন্য পজিটিভ কিছু দেখানোর জন্য পার্লামেন্টারি ককাসগুলি আসলে বসে না। কোনো উপাদান আর আর হতদরিদ্রের যে হিসাবগুলি, সেই হিসাবগুলির মধ্যে বাংলাদেশ যেহেতু বড় দেশ, বিগেস্ট পপুলেটেড কান্ট্রি, সুতরাং যদি হতদরিদ্রের সংখ্যা 2% হয়, সেইটাও পার্সেন্টেজের কারণে, সংখ্যার কারণে সেটি বেড়ে যায়। কিন্তু এই যে আয় বাড়া এবং করার আয় যে বাড়া আর আয় পরিসংখ্যান- বাড়া এবং কমার ক্ষেত্রে এই পরিসংখ্যানের ক্ষেত্রে আসলে মানে এটি ব্যাখ্যা আছে। আমি আর এত ব্যাখ্যা দিতে চাই না। আমি একটু জনাব রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই, কারণ এইসব ব্যাখ্যা দেওয়া আমার কাজ না। পরিসংখ্যান ব্যুরো নিশ্চয়ই এই আমার হয়ে এই কাজগুলি করে দিবে। আমি যেটি জানতে চাই যে রতন ভাই, আমি একটু রাজনীতিতে ফিরে আসি। বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি বলতে চাই আন্দোলনে কোনো বিকল্প নাই। অন্যদিকে বিএনপি বলছে যে বিএনপির অনশন কর্মসূচি, যেটি অনেকটা আমি আমাদের বলতে চেয়েছিলাম যে মানে সমাজতান্ত্রিক দলগুলোর কর্মসূচির মতো, যে একটি গণ অনশন, যেটি প্রতীকী অনশন, যেটি আবার 6 ঘন্টা, এই দুইটা একই জিনিস কিনা? আন্দোলন, অনশন, নাকি এটি ভালো মন্দ, এটা যদি একটু আপনি আমাকে তার বলেন। আগে একটু অপুদা যে অপুদি অপুদি। আমাকে যে কথাগুলো বলেছেন একটু বলি, তা নাহলে আবার গ্রামের মানুষ আবার কখনো আমাকে ধরে বসে যে আমি গ্রামের যে এত উন্নয়ন সেটা চোখে দেখছি না কেন। বাংলাদেশের 4টা খুঁটির উপর বাংলাদেশে দাঁড়িয়ে আছে। Right. যদি বলি যে একটা হচ্ছে গার্মেন্টস, $31 বিলিয়ন আয় হয়েছে ওখান থেকে। আমার বলি প্রবাসী শ্রমিক, $15 বিলিয়ন সেখান থেকে আয়। আর আছে আমাদের কৃষক, 4 কোটি টন আমাদের খাদ্যশস্য উৎপাদন করে। আর হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ে যে বিরাট একটা ক্ষুদ্র ঋণের ব্যবসাকে সম্প্রসারিত করেছে, অথচ নিজেরা ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারেনি, অথচ অর্থনীতির চাকাকে সচল রেখেছে এই এই উৎপাদক শ্রেণী। যদি দেখি 165টা দেশে আমাদের 1,22,00,000 মানুষ কাজ করে, $15 বিলিয়ন পাঠায়। নেপাল 10,000 রুপি খরচ করে মধ্যপ্রাচ্যে যেতে পারে, আমাদের এখানে 3 লাখ টাকার কমে যেতে পারি না আমরা। কেন? কস্ট অফ মাইগ্রেশনটা এত বেশি। এবং আমাদের কেন প্রতি বছর প্রায় 4 থেকে 5,000 মানে লাশ আসে, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে স্ট্রেসফুল লাইফ লিড করার জন্য নাকি তাদের মৃত্যু হচ্ছে, এরকম ঘটনা আমরা শুনছি। তারপরে আরেকটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের গ্রামগুলো শহর হবে, তাহলে চাষাবাদটা কোথায় হবে? আর শহরগুলো বস্তি হয়ে যাবে। এরকম পরিস্থিতি যদি দেখি, একদিকে সুউচ্চ অট্টালিকা 20, 22, 25 তলায়, আগে 4.5 চাষাবাদ হতেই হবে কেন? আমরা বিদেশ থেকে খাদ্য কিনবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমাদের বিদেশ এটাই থেকে ভালো। আমরা চাষাবাদী কেন হতে হবে? সেটাই আমরা মানে আমরা কোনো আমরা কিছু স- চাষ আমরা হয় না, আমরা চাষ সবই মানে সবই চাষ যাদের সবই না হয় কিনবো, তাদের। কিন্তু কেনার টাকাটা কোত্থেকে আসবে? ওই তখন- 1,22,00,000 লোক বিদেশে কেন কাজ করবে, আমরা- তারা রেমিটেন্সের টাকা পাঠাবে, আর সেটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাবো। কেন আমরা যে কলকারখানা করব আরো অনেক বেশি টাকা কারখানা করার উৎপাদন জায়গা করবো? কোথায় পাবো? আমাদের গ্রামগুলোকে সব শহর জায়গায় বানিয়ে কারখানা করব, ফেলবো। গুলশানে করব। আপনারা বলেছেন গুলশানে কারখানা করব আমরা। এগুলো শুনলে অনেক সময় হয় কি, মনে হয় যে আমরা নিজেদের সঙ্গে নিজেরা বাংলাদেশ নামে না, একটা না, আছে। এটা কৌতুকের রসিকতা করছি নিজেরা না। নিজেদের সঙ্গে কৌতুক করছি। Right. আসলে এটা ঠিক যে দেশের 17 কোটি মানুষ, আমরা যদি 20% মানুষকে মধ্যবিত্ত ক্যাটাগরিতে ধরি, তাহলে প্রায় দেখা যাবে যে প্রায় 4 কোটির কাছাকাছি মানুষ আছে। Right. 4 কোটি মানুষের একটা বাইং ক্যাপাসিটি যে দেশে আছে, সেটা তো ইউরোপের অনেক দেশের চেয়ে বড়। Right. ফলে এরাই টেলিভিশন কিনবে, এরাই কম্পিউটার কিনবে, এরাই ফ্রিজ কিনবে, এবং এটা পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক গতিশীল মনে হয়। Okay. কিন্তু বাকি 12 কোটি মানুষের জীবন কি, এটাকে যদি আমরা আলোচনায় না বাকি- আনি, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই প্রচুর আলো এমন চোখ ধাঁধিয়ে দেবে, অনেক সময় আলোর কারণে মানুষ চোখে কিছু দেখে না। প্রশ্ন নাই, খালি 1 মিনিট শুনতে চাই তাজ ভাই আপনার কাছে। একটা জিনিস আপনাকে আমি বলি, আজকের 4টা পত্রিকা বাংলাদেশের, হ্যাঁ 45 ইয়ার্সের মধ্যে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট এখন ইন্ডিয়াতে। হ্যাঁ এটা আপনি জানেন ভালো করে, আমি জানি। ওয়ার ইজ ইন্ডিয়া, কিন্তু 4th লার্জেস্ট মিলিটারি এক্সপেন্ডিচার ইন্ডিয়া করে। কি কি এক্সাম্পল দিবেন এখানে আপনি? তারা কি প্ল্যান নাই, নাকি ইন্ডিয়া দেয়ার ফিউচার দেখছে না, কি দেখছে? আপনাকে যখন হিসাব নিকাশ করবেন, আপনি সব কিছু একসাথে মিলে করতে হবে আপনাকে। প্ল্যান থাকবে 1, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। সরকারের সেই প্ল্যানে এগুতে হবে। রতন ভাই যেমন বলছে যে গার্মেন্টস শ্রমিকদের, আমি তাদের সাথে একত্রতা, কিন্তু আপনি গার্মেন্টস শ্রমিকদের এমন একটা বেতন দিতে পারবেন না যাতে আপনার কোম্পানি বায়ার্সরা বিদেশ থেকে রিফিউজ করা শুরু করে, তখন আপনার কোম্পানিগুলো লেফট হয়ে একটু যাবে। এমডির বেতন, তাড়িয়ে- চেয়ারম্যানের বেতন একটু না, কমাইতে কমাইতে হবে। হবে। এটা আপনার সাথে আমি 100% একমত। এমডিদের বেতন কেন 18 লক্ষ টাকা হবে? জি। এমডিদের বিদেশ থেকে সিও কেন আনতে হবে? Right. আমাদের কম্পিটেন্ট ছেলেরা আছে, এদেরকে দেন,
এদেরকে দিচ্ছেন না কারণ আপনারা বিদেশ থেকে নিয়ে আসে 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা দেন, সেটা কমায় আনতে হবে। আইদার আপনি করে ফেলেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো ব্রিটেনের মতো ফিক্সড ওয়েজেস, যে এত নিচে কোনো গার্মেন্টস কর্মচারীর বেতন দিতে পারবেন না, Right. সেটা হিসাব করে দেন। আপনি জানেন আপনি নিজে স্টুডেন্ট হয়ে করে আসছেন যে 8 পাউন্ড হবে বা 10 পাউন্ড হবে, এর নিচে আপনি দিতে পারবেন না, ইট ইজ এ ক্রাইম। Minimum wage. মিনিমাম ওয়েজেস করে ফেলেন, তাহলে দেখবেন যারা গার্মেন্টসের আছেন ওরা যত টাকাই নেওক কর্মচারীদের একটা বেতন মিনিমাম না দিয়ে চাকরিতে দিতে পারবে না, ওনার আইনের মধ্যে চলে আসবে। বাট আমরা সুযোগ দিতে হবে। আপনি একটা শ্রেণী যেটা বলছেন, এই শ্রেণীটা যত উপরে যাবে তত দেখবেন আপনার নিচের যারা আছে তাদের কর্মসংস্থান বেড়ে যাবে। এটা স্বাভাবিক, কিন্তু ম্যাথের সিস্টেম আপনি দেখবেন ওই trickle down তত্ত্ব কিন্তু কাজ করছে না পৃথিবীর অনেক করতে না দেশে। কেন, কোথায় ওয়ার্ল্ডের রিচেস্ট কান্ট্রি কে? না, আমেরিকা না, এবং trickle সব down- ক্যাপিটালাইজ না, কান্ট্রি। না, 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 কিন্তু তাজ ভাই এটা একটু ব্যাখ্যা দিবেন 10 সেকেন্ডের ট্রিকল ডাউন পদ্ধতি কেমনে কাজ করবে? আমরা 2 দিন পর পর দেখছি যে সুদের হার সরল করে দেওয়া হচ্ছে, এই 2% ডাউন পেমেন্ট দিয়ে আপনাকে রেগুলারাইজ করতে দেওয়া হচ্ছে, আপনাকে দেখেন আমি আপনাকে ঋণ এইটাতে চালাতে- যদি আসে, আমি আপনাকে একটা কথা বলি। বিশ- আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4 টাইম ব্যাংকরাপ্ট, হ্যাঁ 4 টাইম। হ্যাঁ এই ব্যাংকরাপ্টের সিস্টেমটা হলো আপনি জি। ফেল করেছেন, আপনি 3 ঘোষণা ইয়ার্স করবেন। পরে Right. 3 ইয়ার্স পরে ইউ উইল হ্যাভ এগেইন চান্স, জি। সেই চান্সে আপনি আসে নিজেরে তুলে ফেলেন। সেই ট্রাম্প এখন ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান, প্রেসিডেন্ট হওয়ার আগেই রিচেস্ট ম্যান হয়ে গেছে। আমি তো এখন আমি তো আপনাকে বলি, খুশি। ব্যাংকিং আপনি নিজে ব্যবসায়ী হিসেবে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন। হ্যাঁ। আপনি তো দেউলিয়া ঘোষণা করছেন না। এখন আমি আপনাকে সেই কথাটা একটাবার বলি, আপনার দেশে যদি আপনি দরিদ্র থেকে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু আপনার আইন ব্রিটিশ কলোনিয়াল যে সিস্টেমটা এগুলো বাদ দিয়ে আচ্ছা, আপনাকে এখন মডার্নাইজ আইনের তাজ দিকে ভাই যেতে আপনাকে হবে ধন্যবাদ। আপনাকে। অপুতে আমরা লাস্ট মিনিট কথা না আপনার না, আমি কাছে বলছি শুনতে যে মানে গ্রাম যে শহর হবে এটি তো মানতে পারছে না এই রতন ভাই আর সায়ন্ত। এখন জি। বলছে যে ধান চাষের জায়গা কোথায় আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিকই তো। রতন ভাই সবসময় শহরের সুযোগ সুবিধা ভোগ করবে আর চাষারা চাষই করে যাবে, এটা হলো ওনাদের ইয়ের মানে আমরা প্রয়োজন। ছাদে চাষ- এইভাবে চাষারা যে চাষ করবেই না। ছাদে গ্রামের করবো। লোকজনকে এইভাবে অবহেলা করা, অবজ্ঞা করা, আমি মনে করি না, না, এটা অপুতে আমার মনে হয় না যে রতন ভাই অবহেলা করেছেন। আমাদের শেষ করতে হবে। বিরোধিতা করতে গিয়ে গ্রামের মানুষকে উপকূল অবহেলা করা এটা ঠিক না। ডক্টর সাহেব, তাজরমান আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বললাম দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।